দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১:৩০ তিনি রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের আগমনে সারা দেশের নেতাকর্মীরা উজ্জীবিত এবং তার যে পরিকল্পনা তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন। জ্বলে পুরো সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে। এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য, এবং আমাদের জন্য বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন। কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন, এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। দর্শক, এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন তারেক রহমান, তো কার্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, আপনি জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবন থেকে গুলশানে যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছেছেন। এখানে ভেতরে আগে থেকে স্থায়ী কমিটির সদস্যরা অবস্থান করছিলেন, তাদের সঙ্গে হয়তো কথা বলার জন্যই তিনি আজকে এসেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারেক রহমান যে আজকে এখানে প্রবেশ করেছেন, এই প্রথমবারের মতো তিনি এখানে প্রবেশ করেছেন। গুলশানে যে চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়টিতে তিনি প্রথমবারের মতো প্রবেশ করলেন। অর্থাৎ এই কার্যালয়টি যখন চালু হয়েছিল তখন তিনি লন্ডনে অবস্থান করছিলেন। অর্থাৎ 1/11-এর পর এই কার্যালয়টি উদ্বোধন করা হয়েছিল। তারপর তিনি আর এই কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। লন্ডন থেকে আসার পর তিনি আজকে প্রথমবারের মতো এখানে প্রবেশ করলেন। ভেতরে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করবেন হয়তো। কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি জানিয়েছেন যে তারেক রহমানের এই যে আগমন, তার আগমনে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবে, এবং তিনি যেটি 300 ফিটে সমাবেশে তিনি যেটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এই যে তারেক রহমানের কি প্ল্যান দেশকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে, সেটি তিনি হয়তো দেশের মানুষকে অবগত করবেন যে তার প্ল্যানটি কী রয়েছে সেটি নিয়ে বিস্তারিত বলবেন। তবে এই প্ল্যানটি আসলে তিনি কিভাবে তুলে ধরবেন, আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন যে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়াবেন, এবং সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশগুলোতে তিনি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলোর কথা তুলে ধরবেন। অর্থাৎ কোন কোন প্ল্যান নিয়ে তিনি দেশকে কিভাবে নতুন করে নতুন যে বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেটি কিভাবে গড়তে চান সেই বিষয়গুলো তিনি হয়তো জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া ভেতরে বিএনপির সিনিয়র যেসব নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে হয়তো তিনি ঢাকার বাহিরে কোথায় কবে কখন কোন সমাবেশে যোগ দেবেন কিংবা কোথায় ট্যুর করবেন সেটি হয়তো তিনি নির্ধারণ করবেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে। তাছাড়া তার আরও একটি পরিকল্পনা রয়েছে যেটি তিনি যেহেতু বগুড়ায় তার বাড়ি, বগুড়াতে তিনি যাবেন, এবং কবে যাবেন সেটিও হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। ভেতরে শীর্ষ নেতাদের সঙ্গে তিনি এই মুহূর্তে আলাপ আলোচনা করছেন। আলাপ আলোচনা শেষে হয়তো আমরা জানতে পারবো। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক যেটি জানিয়েছেন যে তার আগমনে দলীয় নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হবে তেমনি আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া খুব সহজ হবে, এবং তারেক রহমান আসার ফলশ্রুতিতে যেমন দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে তেমনি সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছে। যেটি 300 ফিটের যে দোয়া মাহফিল এবং তাকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছিল সেই অভ্যর্থনায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি দেখে সেটি মনে হচ্ছে। তবে এই প্রথমবারের মতো আসার পর দলীয় কার্যালয়ে আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনও নির্দিষ্ট করে জানতে পারিনি। তবে ভেতর থেকে আলোচনা শেষে যদি বিএনপির কোনো স্থায়ী কমিটির সদস্য কিংবা সিনিয়র নেতারা আমাদেরকে জানান যে কোন কোন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে
সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করলে আমরা আপনার মাধ্যমে চেষ্টা করব দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমাতুল, এই ছিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। রাতে ইসির NID উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ রোববার চূড়ান্ত হবে। ঢাকা ১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সকালে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আবার যেন অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সাবধান থাকতে হবে। এ সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রতীক। দেশের মানুষ তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করায় যে কোনো এলাকা থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে এখনও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে। আধিপত্যবাদের যে থাবা, যে বক্তব্যটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন দেশে এসেছেন সেই দিন 25শে ডিসেম্বর, এই থাবা প্রতিহত করা, এই থাবার বিরুদ্ধে পাল্টা জাতীয় সংস্কৃতি গড়ে তোলে এবং যেটি আন্তর্জাতিকভাবে অভিনন্দিত হবে, আন্তর্জাতিকভাবে যেটা সুনাম হবে, সেই আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে তুলবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করার রাজনৈতিক অধিকার। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নজরুল ইসলাম খান জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক মাধ্যমে AI এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। AI এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। AI বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরো সক্রিয় হবেন তারা বলেছেন।
এটা বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ। 1 মাসেরও বেশি সময়ের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, তিনি খুব সংকটময় সময় পার করছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা গত রাত 12টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই থেকে আইসিইউতে আছে এবং আইসিইউতে চিকিৎসাধীন আছে। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছে। যদি আল্লাহ করে চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা ও আল্লাহর শেষ মেহেরবানি, উনি যদি এই সংকটটা উঠিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এ মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী 7 থেকে 8 দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে। তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। এখন যত সহজে বলা যাচ্ছে এইটা এই 12 তারিখ 2:20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দুপুর 2টা থেকে শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এদিকে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আমাকে যদি কেউ গুপ্তভাবে হত্যা করা হয় তাহলে এটার জন্য আওয়ামী লীগ দায়ী। কিন্তু আজকে আমি আজকে আপনাদেরকে অবগত করতে চাই, আজকের এই হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী নয়। আজকের এই হত্যার জন্য প্রভাবশালী বিএনপির ওই অদূত ভূঁইয়া দায়ী। যেই অদূত ভূঁইয়ার গুন্ডা মহলরা এসে আজকে আমার উপর হামলা করেছে, ওই অদূত ভূঁইয়া দায়ী। হাদিরা প্রতিদিন আসে না, তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, তাদেরকে ভয় ভীতি দিয়ে থামানো যায় না। তো এই ধরনের মানুষগুলোকে থামানোর জন্য এরা এই ধরনের পলিসি করছে। আমার প্রশ্ন হলো যে একটা লোক ফয়সাল, দাউদ ফয়সাল, সে কি করে এইভাবে জামিন পেল? একটা শুটার অস্ত্রসহ ধরাকে কিভাবে জামিন? দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদ।
বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে, কিন্তু এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দিবে। একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আর একটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় 61 কোটি টাকা ব্যয়ে 20 একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্পনগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। 15 বছর ছিল ফ্যাসিবাদ, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দিতে যে বন্দী হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়ে গেছে। এইবার মানুষ নির্বাচনে ভোট দিবে দুইটা, গণভোট যেটা জুলাই সনদের পক্ষে, আর আরেকটা পার্লামেন্ট নির্বাচন, যেখানে তাদের পছন্দের প্রার্থী তারা ভোট দিয়ে নির্বাচিত করবে উৎসব মুখর পরিবেশে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে গত শুক্রবার দুপুরের পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। তারা গতকাল রাত্রে স্থান ত্যাগ করলো, আজকে দুপুর থেকে আবার জড়ো হয়েছেন। তাদের মূলত গতকাল রাত্রে তাদের যে কর্মসূচি ছিল, আজকে সেই কর্মসূচিতে চলছে। সকল বিভাগীয় নগরীতে তাদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এর আগে গতকাল যেটা আপনাকে বলছিলাম যে গতকাল রাত্রে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন। আমরা দেখেছি যে 2টার পর থেকেই মূলত এই শাহবাগ মোড় তারা একেবারে ব্লক করে ফেলেছে, কিন্তু এর আগে দুপুর থেকেই মঞ্চের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন ছাড়াও সাধারণ যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা যেটা দেখেছি যে এখানে অনেক মা তাদের ছোট বাচ্চাকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছেন। তারা যেমনটি বলেছেন যে ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। এবং তারা আরও বলেছেন যে এই সরকারের সময় এইভাবে ওসমান হাদির যে মৃত্যু, এটা তারা কিছুতে মেনে পারছে না। তারা বলছেন যে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়েছেন তাদেরকে এভাবে মৃত্যুবরণ করতে হবে এই সরকারের সময়, এটা কখনোই কাম্য নয়। এছাড়া যেখানে যে মায়েরা এসেছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ওসমান হাদির যে খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া তারা বলছেন যে তারা যেটা বলেছেন যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হলে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিএমপি থেকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আজকে কিন্তু সংবাদ সম্মেলনে ওসমান হাদির সর্বশেষ কিছু তথ্য, ওসমান হাদির মামলার বিষয়ে কিছু তথ্য জানিয়েছে। তারা যেমনটি বলেছেন যে হাদির খুনিদের ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীদের 2জনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ, এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বলছে যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও যারা এই খুনির সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া ডিএমপি আর যেটা জানিয়েছেন হত্যাকাণ্ড এই মামলা তদন্ত শেষের দিকে এমন জানিয়েছেন যে আগামী 7-8 দিনের মধ্যে চার্জশিট গঠন করা হবে। এছাড়া আমি দেখছি যে এখানে সকাল থেকে দেখছি যে বিভিন্ন ধরনের সংগঠনের তারা আসছে। তারা বলছে যে ভারতের যে আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওসমান হাদিকে জীবনযুদ্ধ হয়েছে এবং এই
আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদিকে হত্যা করা হলেও এই আধিপত্যের বিরুদ্ধে তারা কথা চালিয়ে যাবেন। রাজধানীর শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সদ্য বিদায় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন। গত ২৪ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আজ শপথ গ্রহণের পর তার নিয়োগ কার্যকর হল। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্ট এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় জমে উঠেছে রাজনৈতিক মাঠ। দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা শোডাউন, গণসংযোগ আর ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিশ্রুতি আর আশ্বাসে মুখর পুরো এলাকা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা ১ সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে ভোটের মাঠে নেমেছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, বিজেপি, ইসলামিক আন্দোলন ও এনসিপি। সংসদীয় আসন ঘিরে ভোলা শহর ও গ্রামাঞ্চলে দফায় দফায় গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়ন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি। বিভিন্ন সময় দেখা যায় যে ঢাকাতে চিকিৎসা করাতে হয়, বরিশাল যেতে হয়। এই জন্যে ভোলাতে আমরা বিশ্বমানের একটি হাসপাতাল করব এবং সাথে একটি মানসম্মত মেডিকেল কলেজ করব। ব্রিজ রাস্তার দাবি দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আমরা যাতে হয়। বর্তমান সরকার পারবে না, আগামী সরকার যারা আসবে আমরা আসবো, আমরা এই রাস্তাটিকে করব। দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মাঠে সক্রিয় ছিল এনসিপি। অন্যদিকে বিজেপিকে জয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করছে দলটির নেতাকর্মীরাও। আমরা আশাবাদী, মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে ইনসাফভিত্তিক সমাজ প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আশা করা যায় ভোলা সদর আসন থেকে তথা ভোলা ১ আসন থেকে এনসিপি বিজয় লাভ করবে। আপনারা জানেন আমাদের এই ভোলার মানুষ আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত। আশা করি ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি বিজয় হয় আমরা এই ভোলার আমূল পরিবর্তন করব। প্রার্থীদের অনেকেই বলছে দীর্ঘদিন ধরে ভোলার উন্নয়নের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যা বাস্তবায়নে তারা অগ্রাধিকার দেবে। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা। বাংলাদেশের জনগণ যা করার ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা দাড়িপাল্লার বিজয় চাই, জামাত ইসলামের বিজয় চাই। আগামী নির্বাচনে ভোলার আমি আশাবাদী ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা 4টি আসনে জয়লাভ করব। ভোলা 1, 2, 3, 4। ভোলা ১ আসনে মোট ভোটার ৪,৬,৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৬,৮৩৮ জন ও নারী ভোটার ১,৯৯,৪৪৫ জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।